তোমরা শুনছো স্যাটারডে স্টোরিজ। স্যাটারডে স্টোরিজ মানে তোমার, আমার, আমাদের সকলের মনের আড্ডাঘর। এইরকম আরও হরর, থ্রিলার, সাসপেন্স এবং ফ্যান্টাসি গল্প নিয়মিত শুনতে সাবস্ক্রাইব করুন স্যাটারডে স্টোরিজ। বৃষ্টির জলে মাটির রাস্তাটা এখানে ওখানে পিছল হয়ে আছে। অন্ধকারে যে কয়েকটা খানাখন্দ সামনে পড়ে সেখানে পা পড়লে বোধহয় পায়ের হাড় পর্যন্ত ভেঙে যেতে পারে। একটা নিকষ কালো অন্ধকার যেন গ্রামের গোটা রাস্তাটাকে চাদরের মতো ঘিরে রেখেছে। প্রতিদিন রাতে এই বিজয়গড়ের মাটির রাস্তার চারপাশে কান পাতলে শোনা যায় দূর থেকে ভেসে আসা শিয়ালের ডাক, কিংবা পথের পাশের জঙ্গল থেকে মিহি সুরে ভেসে আসা ঝিঝি পোকার এক টানা কোরাস। কিন্তু আজ কোথাও কোনো শব্দ নেই, যেন গোটা পৃথিবীর শব্দ শুষে নিয়েছে কেউ একটা, আর তার বদলে হিসেব করে ফিরিয়ে দিয়েছে একটা ঠান্ডা বাতাস। বিজয়গড়ের শেষ বাড়িটা থেকে যেখানে রাস্তাটা গিয়ে পড়েছে, অনেক বছর আগে ভেঙে যাওয়া জমিদার বাড়ির কাছে, সেই রাস্তাটার কাছে একটা ভাঙা কুয়ো এখনো দাঁড়িয়ে আছে। দিনের আলোয় কুয়োটার সামনে গিয়ে দাঁড়ালেও ওর ভেতর পর্যন্ত দেখা যায় না। যতদূর চোখ যায় একটা কালো অন্ধকার দিনের ধবধবে সূর্যের আলোতেও সেখানে যেন জমাট বেঁধে থাকে। ওর ওপরে চাতাল এখানে ওখানে ভেঙে পড়েছে, পাথরের গায়ে জমেছে শ্যাওলা গুল্ম। একটা ঠান্ডা থকথকে আবহাওয়া যেন কুয়োটার চারপাশে সবসময় ঘিরে রাখে। এই এত কিছুর মধ্যেও গ্রামের শেষের দিকের পথে চোখ রাখলে অন্ধকারের মধ্যে দেখতে পাওয়া যায় একটা কালো ছায়ামূর্তি এক পা করে এগিয়ে যাচ্ছে সেই শেষের কুয়োটার দিকে। তার চলার মধ্যে কেমন যেন একটা ছন্ন ছাড়া ভাব। দূর থেকে দেখলে মনে হবে একটা নির্দিষ্ট পথে ধীর পদক্ষেপে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সে। তার পেছন থেকে আসা ঠান্ডা হাওয়ার শব্দ তার কানে যেন পৌঁছচ্ছে না। কোথা থেকে যেন হঠাৎ করে একটা রাত জাগা পেঁচা ডেকে উঠল। তার শব্দে অন্য কেউ হলে এতক্ষণে চমকে পেছনের দিকে ফিরে তাকাতো, কিন্তু সেই কালো ছায়ামূর্তির মধ্যে যেন কোনো চঞ্চলতা নেই। সে যেন পেছনে ঘুরে তাকাবে না, এমনভাবে বদ্ধপরিকর হয়ে হেঁটে যাচ্ছে সামনের দিকে। সকাল থেকে যে সামান্য বৃষ্টি হয়েছিল তার জল মাটির রাস্তার এখানে ওখানে জমে আছে। তার ওপর একটা ছোপ ছোপ পায়ের শব্দ ফেলে সে এগিয়ে যাচ্ছে। রাতের এই অদ্ভুত নিস্তব্ধতা খান খান হয়ে যাচ্ছে সেই শব্দতে, কিন্তু সেই শব্দ বোধহয় সেই কালো ছায়ামূর্তি নিজে শুনতে পাচ্ছে না। খানাখন্দে ভরা রাস্তা দিয়ে এমন অবলীলায় হেঁটে আসা বোধহয় কোনো মানুষের কাজ নয়, কিন্তু যে হেঁটে আসছে সে যে মানুষ ছাড়া অন্য কেউ হতে পারে না। তার পরনের ধুতিটা নিচের দিকে খানিকটা জল কাদায় লেপ্টে গেছে। উন্মুক্ত খালি গায়ের বক্ষদেশ কেমন যেন নিঃশ্বাসের সাথে ওঠা নামা করছে। গোটা শরীরের রোমগুলো কোনো অজানা আতঙ্কে যেন খাড়া হয়ে আছে। কিন্তু এই সব কিছুর মধ্যেও ভালো করে লক্ষ্য করলে দেখা যায় তার চোখ দুটো বন্ধ। এই অন্ধকার কাল রাতে গ্রামের ভিজে চটচটে পথের মধ্যে দিয়ে চোখ বন্ধ করে সে এগিয়ে যাচ্ছে। তার নিঃশ্বাসের ভারী শব্দে তার আশেপাশের সামান্য হাওয়াটুকু মাঝে মাঝে গরম হয়ে আসছে মাত্র, বাকি সবটুকুতেই যেন একটা শীতলতা বিরাজ করছে। তার লক্ষ্য
ওই শতাব্দী প্রাচীন ভাঙা কুয়োটা। আর চলার গতি দেখলে মনে হয় সেই কুয়োর দিক থেকে কেউ তাকে অদৃশ্য হাতছানিতে ডেকে নিয়ে যাচ্ছে, যেন কেউ তার কানের কাছে শীতল বাতাসটাকে অবলম্বন করে বলছে, আয় আমার কাছে আয়, আয় আমার কাছে আয়। গোটা গ্রাম যেন শ্মশানের মতো নিস্তব্ধ নীরব হয়ে চিরনিদ্রার দেশে পাড়ি দিয়েছে। তাদের এই ঘুম যেন অতি স্বাভাবিক নয়। তাদের উপরে যেন কেউ এক জাদু মন্ত্র বলে তাদেরকে পাঠিয়ে দিয়েছে চিরনিদ্রার ঠিক কাছাকাছি। এই ঘুম তাদের এই রাতে আর ভাঙবে না। এই রাতে গ্রামের মধ্যে যদি কোনো একটা মানুষ চিৎকার করতে করতে মরে যায়, তাহলেও বোধহয় পৌঁছবে না সেই আর্তডাক। আরও একবার সেই পেঁচাটা ডেকে উঠল। ঠিক তখনই একটা কালো মতো কি যেন সেই কালো ছায়ামূর্তির মাথার উপর দিয়ে একবার উড়ে গেল। হাঁটতে হাঁটতে সেই কালো ছায়ামূর্তি কুয়োটার থেকে বেশ কয়েক হাত দূরে যখন পৌঁছেছে, তখন অন্ধকারের মধ্যে কুয়োর ভেতর থেকে কি যেন একটা উপরে উঠে আসতে লাগলো। চারপাশের বাতাসটা একটা কটু দুর্গন্ধে ভরে গেল। কোনো একটা মৃতদেহ বেশ কয়েকদিন ধরে পচলে যেমন একটা দুর্গন্ধ বাতাস ভরিয়ে দেয়, ঠিক তেমনই একটা দুর্গন্ধ চারপাশে ছড়িয়ে পড়তে শুরু করলো আস্তে আস্তে। আর ঠিক তখনই কুয়োর ভেতর থেকে লিকলিকে লম্বা সুতোর মতো কি যেন একটা বেরিয়ে এলো। একটা নয়, অসংখ্য দড়ির মতো কালো লিকলিকে কুয়োর গা থেকে উঠে আসতে লাগলো উপরের দিকে। তারপর এক সময় ভাঙা কুয়ো থেকে সেটা বাইরের দিকে নামতে লাগলো। দেখতে দেখতে কুয়ো থেকে যেটা বাইরে বেরিয়ে এলো সেটাকে মানুষ বলা যায় না। চার হাত পায়ে একটা অদ্ভুত জীবের মতো কিছু একটা কুয়োর বাইরে মাটির ওপর হুমড়ি খেয়ে বসল। তারপর তার মাথার লম্বা চুলগুলো যেন সাপের মতো লিকলিক করতে করতে এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। সামনে এসে দাঁড়ানো ছায়ামূর্তিটা কখন যেন পাথরের মতো স্থির হয়ে গেছে। তার দুই পা বেয়ে সেই লম্বা কালো চুলগুলো জড়িয়ে গিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগলো। আর তার সাথে একটা অদ্ভুত অট্টহাসিতে চারপাশ ভরে উঠল। সেই হাসি কিন্তু গ্রামের কারোর কানে গিয়ে পৌঁছল না। জমাট বাঁধা কালো অন্ধকার যেন সেই হাসিটাকে শুষে নিয়ে ফিরিয়ে দিতে লাগলো বারবার। দেখতে দেখতে সেই কালো লম্বা চুল যখন ছায়ামূর্তির গলা পর্যন্ত জড়িয়ে ফেলেছে, ঠিক তখনই তার দুটো চোখ খুলে গেল। চোখ খুলতেই সে সামনে যেটা দেখতে পেল তাতে তার গলা চিরে বোধহয় বেরিয়ে এলো একটাই শব্দ, কে কে। তার ঠিক মুখের সামনে এসে অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছে একটা মুখ। সেই মুখে দুটো সাদা চোখ আর ঝকঝকে দুপাটি সাদা দাঁত ছাড়া আর কিছুই ভালোভাবে বোঝা যায় না। বাকি সবটুকুই যেন চারপাশের কালো অন্ধকারের সাথে মিশে গেছে। একটা অদ্ভুত কটু গন্ধ যেটা আগেই বাতাসে ছড়িয়ে পড়েছিল, সেটা এখন সেই ছায়ামূর্তির নাকে ধাক্কা দিল। একটু পিছিয়ে যাওয়ার চেষ্টা করতেই সে বুঝতে পারল তার গোটা শরীরটাকে যেন কেউ শক্ত করে চেপে ধরে রয়েছে। তার গোটা শরীরে কিলবিল করে যাচ্ছে সুতোর মতো সরু কিছু একটা। তবে সেই সুতো একটা নয়, হাজার হাজার লক্ষ লক্ষ যেন। সেই বীভৎস মুখটা এখন তার ঠিক দুটো চোখের সামনে। একটা অদ্ভুত অট্টহাসি তার কানের পর্দা ভেদ করে ভেতরে ঢুকে যেতে লাগলো। চারপাশ থেকে ঠান্ডা হাওয়াটা যেন এখন ঝড়ের মতো তার চারপাশে ছড়িয়ে যাচ্ছে মাঝে মাঝে। একটা অদ্ভুত টান অনুভব করতে পারল সে। আর সেই টানটা অনুভব করার সাথে সাথেই তার শরীরটা মাটির ওপর থপ করে পড়ে গেল। ওর ভেতর থেকে বেরিয়ে আসা সেই অদ্ভুত জীব
তার মাথার চুল দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে তাকে টানতে টানতে নিয়ে গেল সেই কুয়োর কাছে। তারপর হঠাৎ করেই এক লাফে জিপটা লাফিয়ে পড়ল কুয়োর ভিতরে, আর তার পিছু পিছু ভাসতে ভাসতে সেই লোকটা গিয়ে পড়ল কুয়োর ভেতরে। তার শেষ চিৎকারটুকু কুয়োর ভাঙা পাথরের দেওয়ালে এদিকে ওদিকে ধাক্কা খেতে খেতে ছড়িয়ে পড়ল। এই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী রইল শুধু কালো রাতের আকাশ। একটু পরেই গোটা আকাশ বাতাস কাঁপিয়ে বৃষ্টি নামল। সেই বৃষ্টিতে ধুয়ে যেতে লাগলো একটু আগের একটা মৃত্যুর দাগ। গোটা গ্রামের পথঘাটে জমতে লাগলো বৃষ্টির জল, একটু একটু করে। বিজয়গড় ছোট্ট গ্রাম। গ্রামের বাড়ির সংখ্যা হাতে গুনে দেখলে ওই 40-এর বেশি পেরোবে না। গ্রামে সুখ শান্তি সমস্ত কিছুই যেন আছে। গ্রামের ফাঁকা জমিতে ধানের ফলন প্রতি বছর ভালোই হয়। গ্রামের অধিকাংশ মানুষই চাষি, তবে তাদের মধ্যে 2-1 অন্য জীবিকাও বেছে নিয়েছে। এক কথায় বলতে গেলে বেশ সুখে শান্তিতে তাদের সবার দিন কাটে। কিন্তু এসবের মধ্যে বছরের একটা নির্দিষ্ট দিনে গ্রামে নেমে আসে একটা অভিশাপ। এই সমস্ত কথাই শহরে বসে খোঁজ নিয়েছিল রণজয় বন্দ্যোপাধ্যায়। ভদ্রলোক একসময় ইতিহাস নিয়ে পিএইচডি করেছেন। তার পিএইচডির বিষয় ছিল ভারতবর্ষের বুকে বেশ কিছু ঐতিহাসিক স্থান। আর এইসব নিয়ে কাজ করতে করতেই বেশ কিছু জায়গায় অদ্ভুত কিছু ঘটনার কথা ভদ্রলোক জানতে পেরেছিলেন। সেসব নিয়ে তার কৌতূহল বেশ চরমে ছিল। সেখানে গিয়ে তা নিয়ে খোঁজ খবর করে মাঝে মাঝে 2-1 প্রামাণ্য বইও লিখেছেন। তার মধ্যে 2-1 বই বেশ জনপ্রিয়তা লাভ করেছে। তাই বিজয়গড়ের কথাটা যখন তিনি তার চেনা এক লোকের কাছে শুনতে পেলেন, তখন একটু কৌতূহল প্রকাশ করলেন। তারপর এই মাত্র 2 দিন আগে সমস্যাটা নিজের চোখে দেখা আর বোঝার জন্য তিনি এসে পৌঁছলেন বিজয়গড়ে। যে খোঁজ খবরটা দিয়েছিল সে বিজয়গড়ে থাকে না, বিজয়গড় থেকে 2 গ্রাম পাশে থাকে। তবে বিজয়গড়ের সেই অদ্ভুত ব্যাপারটার কথা সে কিছুটা জানত। সে নিয়েই রণজয় বন্দ্যোপাধ্যায়কে সে সবটাই বলেছে। রণজয় যখন গ্রামে এসে ঢুকল, তখন কিন্তু চারপাশটা দেখে বেশ ভালোই লাগলো। শহরে থাকতে থাকতে গ্রামের এই সবুজ প্রকৃতি দেখার সুযোগ খুব একটা হয়ে ওঠে না। এখন নিজের চোখে তা দেখে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার ইচ্ছে হলো। গ্রামে রণজয় থাকার জন্য একটা ব্যবস্থা করেই এসেছিল। তাই নিতাই বাড়ুজ্যের বাড়িতে গিয়ে ঢুকতেই নিতাই বাড়ুজ্যে একরকম খুশি হয়ে সেই তাকে তার বাড়িতে থাকার ব্যবস্থা করে দিল। কিন্তু যখন শুনতে পেল রণজয় বন্দ্যোপাধ্যায় এই গ্রামে এসেছে গ্রামের সেই অদ্ভুত কুয়োটার ব্যাপারে খোঁজখবর করতে, তখন নিতাই কেমন যেন বেঁকে বসল। স্পষ্ট স্বরে বলল, আপনারা শহরের লোক ওসব মানেন না। আমরা এত বছর ধরে গ্রামে রয়েছি। ছোট থেকে গ্রামে থাকতে থাকতে মাথার চুল অর্ধেক সাদা হয়ে এলো। আমরাও কিন্তু ভয় পাই বাবু। ওই ওই কুয়োতে যে থাকে সে কিন্তু অতি সাধারণ কেউ নয়। ওই কুয়োটা যখন এতই ভয়ের, তোমরা কুয়োটা বুঝিয়ে দিচ্ছ না কেন? ওটা ভেঙে ফেললেই তো তোমাদের আর কোনো সমস্যা থাকে না। রণজয়ের কথায় নিতাই হাসল, তারপর বলল, সে চেষ্টা কি আমরা করিনি? ওই কুয়োর তল যে কোথায় তাই বোঝা যায় না। যতই মাটি ওর ভেতরে ফেলি না কেন তাও আর ভরে না। গোটা 2 দিন ধরে জমি থেকে মাটি কেটে কেটে কুয়োর ভেতরে ফেলা হয়েছে, কিন্তু ওর ভেতরে তাকালে সেই আগের মতোই অন্ধকার ছাড়া আর কিছু নেই বাবু। তোমরা কি কেউ কিছু দেখেছো ওই কুয়োটার কাছে? না বাবু, কেউ কিছু দেখিনি। তবে বছরে একটা দিন আমাদের গ্রাম থেকে একটা করে মানুষ উধাও হয়ে যায়। ওর আশপাশে পরের দিন সকালবেলা গেলেই কিছু পায়ের ছাপ পাওয়া যায়। বোঝা যায় এইখানেই রাতে কেউ এসেছিল। কিন্তু একটা গোটা মানুষের শরীর যেন হাওয়ায় মিলিয়ে যায় বাবু। আর
আর এই সব কিছুর পেছনে যে ওই কুয়োটাই আছে তা আমি হলফ করে বলতে পারি। নিতাইয়ের কথা শুনে রণজয় অবাক হয়। তারপর বলে, ওই কুয়োতেই তোমরা সন্দেহ করো কেন? এই কুয়োতে কি এমন কিছু ঘটেছিল এর আগে? সে অনেক কথা বাবু, সেসব কথা আমরা অত ভালোভাবে জানি না। আমাদের গ্রামে এক বয়স্ক মানুষ আছে, তিনি ওই কুয়োর ব্যাপারে অনেক কিছু বলতে পারেন। আপনি চাইলে আপনাকে তার কাছে নিয়ে যাব, কিন্তু এখনো বলছি বাবু, ওই কুয়োর ব্যাপারে বেশি কৌতূহল দেখাবেন না। এর আগে যারা গ্রামে ওই কুয়োর ব্যাপারে কৌতূহল দেখিয়েছে তারাও কিন্তু রাতের বেলায় যেন হাওয়ায় মিশে গেছে। রণজয়ের কৌতূহল বাড়তে থাকে এসব কথা শুনে, কিন্তু তখনই ব্যাপারটা নিতাইকে জানাতে চায় না। আসলে সে বুঝতে পেরেছে নিতাই তাকে ওই কুয়োর কাছে যেতে দেবে না, কুয়োর ব্যাপারে বেশি কৌতূহল দেখাতে দেবে না। তাই শুধু শুধু তাকে এসব ব্যাপারে জড়িয়ে লাভ নেই। তার চেয়ে বরং সেই বয়স্ক লোকটার সাথে দেখা করে যদি ওটার কোনো ইতিহাস জানা যায় তাহলেই বোধহয় ভালো হবে। সেই মতো সেদিন রাতে খাওয়া দাওয়া সেরে নিতাইয়ের ঘরের একটা ঘরে রণজয় থাকে। গোটা রাত ধরে কুয়োটা নিয়েই চিন্তা করতে থাকে। গ্রামে সে যে পথ দিয়ে এসেছে সেই পথে কুয়োটা পড়ে না, ওটা পড়ে গ্রামের অন্যদিকে। সেদিকে কুয়োটা যেখানে আছে তারপর একটা ভাঙা ধ্বংসস্তূপ রয়েছে। কোনো এক সময় সেখানে জমিদারের বসত ছিল, তারপরেই শুরু হয়েছে ছোট মতো জঙ্গল। সেদিন রাতে নিজের মতোই ব্যাপারটা নিয়ে একটা সিদ্ধান্ত নেয় রণজয়। কাল সকালে উঠে কি কি করতে হবে সেসবও ভেবে রাখে। পরদিন সকালে নিতাইয়ের সাথে গিয়ে পৌঁছয় সেই বয়স্ক লোকটার কাছে। বয়স্ক লোকটার বয়স অনেকটাই বেশি, মাথার সমস্ত চুল পেকে সাদা হয়ে গিয়েছে, চোখে বোধহয় ভালো করে দেখতেও পায় না। একটা ছোট লাঠি হাতে বাড়ির দাওয়ার ওপর বসেছিল। নিতাই এগিয়ে গিয়ে বলে, আরাধন গুরু, আরাধন গুরু। নিতাইয়ের কথায় লোকটা একবার মুখ তোলে, তারপর এদিক ওদিক তাকিয়ে প্রশ্ন করে, কে কে এলি? আমি নিতাই গো গুরু, এই শহর থেকে একজন বাবু এসেছে, ওই আমাদের গ্রামের সেই কুয়োর ব্যাপারে। নিতাই কথা শেষ করতে পারে না, তার আগেই খুড়ো হাত তুলে তাকে থামিয়ে দেয়। তার মুখে একটা ভয়ের ছাপ ফুটে ওঠে এবং সাথে সাথেই ম্লান হয়ে আসা দুটো চোখ দপ করে জ্বলে ওঠে। তারপর কাঁপা কাঁপা গলায় বলে, হার না, হার না, ওই কুয়ো সবাইকে নেবে, সবাইকে টেনে নেবে, কাউকে ছাড়বে না। ওই কুয়োর কাছে কেউ যাস না, কেউ যাস না, কেউ যাস না। নিতাই আরও কিছু বলতে যাচ্ছিল, তার আগেই রণজয় হাত তুলে নিতাইকে থামিয়ে দিয়ে লোকটার দিকে আর একটু এগিয়ে গিয়ে বলে, দেখুন, আমি ওই কুয়োটার ব্যাপারে জানতে চাই। বছরের একটা নির্দিষ্ট সময় নাকি গ্রাম থেকে একজন করে হারিয়ে যায়, আর গ্রামের লোক মনে করে তার সাথে কুয়োটার একটা সম্পর্ক আছে। কিন্তু একটা পরিত্যক্ত বাতিল কুয়োর সাথে একটা মানুষ হারিয়ে যাওয়ার সম্পর্ক থাকতে পারে কি করে, সেটাই খালি আমি জানতে চাই। হারাধন খুড়ো বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকে, তারপর বলে, ওই কুয়ো ভালো না, ও কুয়ো সবাইকে নিজের পেটের মধ্যে টেনে নেয়। বড্ড খিদেছে ওর, বড্ড খিদে। তরতাজা রক্ত মাংসের মানুষ চায়, মানুষ। আবার ছেলেটারেও তো নিল। হ্যাঁ, সবাই রে নেবে, সবাই রে। এই দিনের আলোয় হারাধনের অদ্ভুতভাবে সামনের দিকে তাকিয়ে থেকে কথাগুলো বলা শুনে রণজয় কেমন যেন একটু অবাক হয়। লোকটার সামনের দিকে তাকিয়ে আছে ঠিকই, কিন্তু যেন কিছুই দেখছে না। তার মুখে একটা অদ্ভুত হাসি, সেই হাসিটার কোনো অর্থ রণজয় বার করতে পারল না। হারাধন একটু থেমে আবার বলল, অনেকেই তো গিয়েছিল ওই কুয়োর কাছে, কেউ ফিরে এসেছে, এসেছে কেউ ফিরে আসেনি, আসেনি আর আসেনি। কিন্তু আমি তো শুনেছি বছরের একটা সময় ওই ওর সাথে এমন একটা অদ্ভুত ব্যাপারটা ঘটে। তাহলে অন্য কোনো সময় সেই কুয়োর কাছে গেলেও কি বিপদ হতে পারে? বিপদ নিজের সময় মতো আসে,
তার আগে আসে না, কিন্তু কেউ যদি নিজে থেকে বিপদের কাছে এগিয়ে যায় তাহলে কি তাকে ছেড়ে দেবে? দেবে না, দেবে না, ছেড়ে দেবে না। দেখতে দেখতে তো প্রায় 1টা বছর হয়ে গেল খুড়ো। আবার যে সময় হয়ে এসেছে প্রায়। সময় হয়ে গেছে। সামনের অমাবস্যাতে আবার একটা জলজান্ত প্রাণ যাবে ওই কুয়োর পেটের ভিতর। কেউ বাঁচবে না, কেউ না, কেউ না। হারাধনের কথাগুলো শুনতে শুনতে রণজয়ের কৌতূহল যেন আরও বাড়তে থাকে। কি আছে ওই কুয়োটার মধ্যে যে গ্রামের মানুষ এত ভয় পায়? কথাটা ভাবতে ভাবতেই সে বলে, ওই ওর কাছে নাকি একটা ব্যাপার ঘটেছিল। সেটা কি আপনি আমাকে বলতে পারবেন? যে ওখানে আসলে কি হয়েছিল? হারাধন চুপ করে বসে থাকে কিছুক্ষণ। তারপর যেন হাতের ইশারায় ওদের দুজনকে পাশে দাওয়ার উপরে বসতে বলে। নিতাই আর রণজয় দাওয়ার ওপরে হেলান দিয়ে বসে। বেশ কিছুক্ষণ হারাধন চুপ করে থাকার পরে বলতে শুরু করে। সে আজ থেকে অনেক বছর আগের কথা। শহরের বাবু তো ওই কুয়োটার কাছে এখনো যাওনি। গেলে দেখতে পাবে ওই কুয়োর সামনে একটা ভাঙা ধ্বংসস্তূপ মতো রয়েছে। ওখানে একসময় জমিদারের বাস ছিল। তখন এই বিজয়গড় আরো বড় ছিল। এখন যে কঘর বসতি দেখছো তার চেয়ে অনেক বেশি। জমিদারের মন ছিল বেশ ভালো। প্রজার জন্য সে সব সময় ভাবত। প্রজাদের চাষবাস ছাড়াও অন্য সব কিছুতেই জমিদারের কাছ থেকে তারা সাহায্য পেত। কোনো বছর খরায় ফলন কম হলে জমিদার নিজের ভাড়ার থেকে প্রজাদের মধ্যে দান করত। আবার পরের বছর ভালো ধান ফলন হলে প্রজারা হিসেব করে সেই ধান ফিরিয়ে দিত জমিদারকে। এক কথায় বলতে গেলে বিজয়গড় তখন বেশ ভালো একটা গ্রাম হয়ে উঠেছিল। এমনকি চারপাশের কয়েকটা গ্রামের মধ্যে তার বেশ নাম ডাকও ছিল। এখন যে গ্রাম দেখতে পাচ্ছ সেই গ্রাম নতুন করে গড়ে উঠেছে আবার। আগের গ্রাম শ্মশানের মতো নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। সেই বিজয়গড়ে এক চাষির ঘরে একবার এক নতুন বউ এলো। দূর গ্রামে কোনো একটা কাজে গিয়ে চাষির ছেলে বেশ কয়েক মাস ছিল। তখনই সেখানকার একটি মেয়েকে বিয়ে করে এইখানে নিয়ে আসে। সেই মেয়ের যেমন রূপ তেমন গুণ। চাষির বাড়ির সমস্ত কাজ সে একাই করে ফেলতে পারে। তাকে পেয়ে চাষির ঘরে যেন লক্ষ্মী লাভ হলো। দেখতে দেখতে তার জমির ফলন যেমন বাড়তে লাগলো, তেমনি ঘরের শ্রীবৃদ্ধি হতে লাগলো। শুধু সেই চাষি কেন, গ্রামের অনেকেই সেই মেয়েকে তাদের গ্রামে বউ রূপে পেয়ে বেশ খুশি হয়েছিল। সকলের আপদে বিপদে সে ছুটে যেত। সত্যি বলতে তখনকার দিনে মেয়েদের এত বাইরে বেরোনো কিংবা সবার সাথে মেশবার সুযোগ ছিল না। কিন্তু এই মেয়েটা ছিল কেমন যেন আলাদা। অথচ তার পরিষ্কার মন আর সবার সাথে মিশে চলতে পারার জন্য সবাই ব্যাপারটাকে সহজভাবে নিত না। তবে এত কিছুর মধ্যেও একটা জিনিস কিন্তু সবার চোখে পড়তো বারবার। প্রায় বছর 2 হয়ে যাবার পরেও মেয়েটির কোলে কোনো সন্তান এলো না। আরও একটা ব্যাপার এর মধ্যেই ঘটতে শুরু করলো। এই 2 বছরের মধ্যে 2 জন গ্রাম থেকে নিখোঁজ হয়ে গেল। এই 2 জনেই ছিল 2 ছোট্ট ছোট্ট ছেলে। তবে তখনকার দিনে ছেলে ধরা কিংবা বন্য জন্তু গ্রামের মধ্যে মাঝে মাঝে ঢুকে পড়ত। সেই কারণে সবাই ভেবেছিল
সেভাবেই হয়তো তারা নিখোঁজ হয়েছে। কিন্তু তৃতীয় বছরে ঘটল একটা ঘটনা। চাষির যে ছেলেটি মেয়েটিকে বিয়ে করে এনেছিল তার নাম ছিল বলাই। বলাই এরপর থেকে কিন্তু একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করত। মাঝে মাঝে অনেক রাতে তার ঘুম ভেঙে গেলে সে দেখতে পেত তার বউ তার বিছানায় নেই। তার বউয়ের নাম ছিল দামিনী। ব্যাপারটা কয়েকবার লক্ষ্য করার পরে সে তার বউকে এসব কথা জিজ্ঞাসা করে। তখন বউ কথা বলে তাকে ভুলিয়ে রাখে, কিন্তু ব্যাপারটা তার মাথাতেই রয়ে গেল। এমনিতে বউয়ের এত রূপ, তাই সে ভেবেছিল বউ হয়তো কোনো কুকীর্তি করে বেড়াচ্ছে। তাই সে তককে তককে রইল। একদিন রাতে যখন ঘুম থেকে উঠে সে দেখল বউ পাশে নেই, তখন সে ঘর থেকে বেরিয়ে চারপাশে খুঁজতে লাগলো। আসলে সেই চাষার বাড়িতে দুটো বড় বড় ঘর ছিল। একটায় সেই চাষি তার স্ত্রীকে নিয়ে থাকতো, আর অন্যটায় থাকতো বলাই আর দামিনী। সেই ঘর ছাড়া সামনের দিকে একটা বড় বারান্দা, আর তারপরে এগিয়ে গেলে উঠোন। বলাই কিন্তু ঘর থেকে বেরিয়ে উঠোন দিয়ে একেবারে বাইরে গেল। তার কেমন যেন সন্দেহ হয়েছিল তার বউ তার ঘরের ভিতরে কোথাও নেই। উঠোন পেরিয়ে সামনের দিকে যাওয়ার আগে পেছনের দিক থেকে কেমন যেন চিৎকার শুনতে পায় সে। চিৎকারটা শুনতে পেয়ে পিছনের দিকে এগিয়ে যায়। তার বাড়ির পিছনের দিকে ফাঁকা জমি। সেই জমির এক কোণে যেখানে খড়ের গাদা জড়ো করে রাখা হয়েছে, সেইখানে বসে রয়েছে দামিনী। আর তার ঠিক সামনে রাখা রয়েছে একটা ছোট্ট ছেলের শরীর। সেই শরীরের উপরে অদ্ভুত কিছু গুঁড়ো আর কি সব যেন দিয়ে অদ্ভুত স্বরে কিছু মন্ত্র পড়ে চলেছে দামিনী। আর সেই মন্ত্রের মাঝে মাঝে সেই ছেলেটির দিক থেকে একটা অদ্ভুত চিৎকার ভেসে আসছে। কিন্তু কিন্তু সেই গলাটা যে সেই ছেলেটির হতে পারে না, তা সে স্পষ্ট বুঝতে পেরেছিল। ব্যাপারটা দেখেই সে চিৎকার করে ওঠে। আর তখনই দামিনী তার দিকে তাকায়। দামিনীর সেই অদ্ভুত মুখ আর দুটো অদ্ভুত লাল জল জলে চোখ দেখে ভয়ে বলাই ঘরের ভিতরে দৌড়ে এসে তার মা বাবাকে সবটা জানায়। দামিনীকে কিন্তু এরপরে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। যেন অদ্ভুত কোনো এক মন্ত্র বলে সে কোথাও যেন উধাও হয়ে গেছে। এদিকে গ্রামের লোক সবাই দামিনীর উপর ততক্ষণে রেগে আগুন। তারা বুঝতে পারে আগের যে ছেলেরা নিখোঁজ হয়েছে তার সাথে এই দামিনীর কোনো একটা সম্পর্ক আছে। এই দামিনী আসলে কোনো সাধারণ মানুষ নয়, সে কোনো এক তন্ত্র মন্ত্রবিদ্যা চর্চা করে, আর সেই এই সমস্ত কিছু করেছে। গ্রামের মানুষ রাগে অন্ধ হয়ে খুঁজতে লাগলো দামিনীকে, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। এরপরে বেশ কিছুদিন কেটে গেলেও দামিনীকে কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি। বলাই নিজের উদ্যোগে যে গ্রাম থেকে দামিনীকে বিয়ে করে এনেছিল সেই গ্রামে গিয়ে দামিনীর ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানতে পারে একটা ভয়ঙ্কর কথা। দামিনীর বাবা ছোটবেলায় মারা যায়। দামিনীর মা আর দামিনী দুজনে মিলে নাকি কালো জাদু চর্চা করত। দামিনীর মা মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছিল যাতে অন্য কোনো গ্রামে গিয়ে সে নতুন করে তার জাদু চর্চা করতে পারে, কারণ সেই গ্রামে তার কথা প্রায় সকলেই জেনে গিয়েছিল।
রাগে দুঃখে অপমানে গ্রামে ফিরে আসে সে। তারপর তারপর সিদ্ধান্ত নেয় দামিনী যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাকে খুঁজে বার করে সে খুন করবে। বলাইয়ের রাগ হয়েছিল দুটো কারণে। আসলে দামিনীকে সে প্রচণ্ড ভালোবেসে ফেলেছিল, আর দ্বিতীয়, তার জন্য গ্রামের মানুষের এত বিপদ হলো। ক্রমে ক্রমে গোটা দিন বলাই দামিনীকে খুঁজে বেড়াতে লাগলো গ্রামের এখানে ওখানে। এদিকে সেই জমিদারও যখন ব্যাপারটা জানতে পেরেছিল তখন সেও লোক লাগালো দামিনীকে খুঁজতে। আর এমনই এক রাতে খুঁজে পাওয়া গেল দামিনীকে ওই জমিদার বাড়ির পেছনের জঙ্গলের মধ্যে। সেখানে গিয়েই লুকিয়েছিল দামিনী। জমিদারের পেয়াদারা তাকে ধরে নিয়ে আসে। তারপর সবার সামনে তাকে বিবস্ত্র করে তার গোটা শরীরে তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় সবার সামনে। তখনও ওই কুয়োতে জল ছিল। দামিনী গায়ে আগুনের তাপ সহ্য করতে না পেরে ওই কুয়োর জলে ঝাঁপ দেয়। তবে সেই জল থেকে তাকে আর উঠে আসতে দেখা যায় না। ওর মধ্যেই আস্তে আস্তে তার শরীরটা ছটফট করতে করতে একসময় তলিয়ে যায় জলের তলায়। কিন্তু আগুনে পুড়তে পুড়তে সে বলেছিল সে ফিরে আসবে। যে অমাবস্যার দিন তাকে পুড়িয়ে মারা হয়েছে সেই অমাবস্যার দিন সে ফিরবেই গ্রামে, আর গ্রাম থেকে একটা একটা করে মানুষকে নিয়ে যাবে সে। এই ঘটনার পরে বলাই কেমন যেন পাগল হয়ে গিয়েছিল, আর প্রায় 1 বছরের মধ্যে বলাইকে আর খুঁজে পাওয়া যায় না। অনেকেই ভেবেছিল সে অন্য কোথাও চলে গেছে, কিন্তু তারপর থেকে কয়েক বছর ধরে একটা একটা করে মানুষ নিখোঁজ হতে থাকে। এমনকি এক অমাবস্যার রাতে স্বয়ং জমিদার মশাই হঠাৎ করে নিখোঁজ হয়ে যান। একটা ব্যাপার সবাই লক্ষ্য করতে পারে, বছরের একটা অমাবস্যা এলে গোটা গ্রামের মানুষ কেমন যেন মরার মতো ঘুমায়, আর সকালে উঠে ব্যাপারটা তারা বুঝতে পারে যে কাল রাতের কথা কিছুই মনে নেই। আর ঠিক সেদিনই গ্রাম থেকে একজন নিখোঁজ হয়ে যায়। এই বিজয়গড় একসময় ফাঁকা হয়ে গিয়েছিল ওই দামিনীর ভয়ে। সে মৃত্যুর পরেও গ্রাম থেকে একজনকে ডেকে নিয়ে যায় তার কাছে। তারপর এই বিজয়গড় গ্রাম শ্মশান হয়ে যাওয়ার পরে নতুন করে আবার এখানে বসতি গড়ে ওঠে। গ্রামের মানুষ তখন কিছুই বুঝতে পারেনি। আস্তে আস্তে ব্যাপারটা তারা বুঝতে পারে, আর গ্রামের 2-1 বয়স্ক লোকের কাছ থেকে এই গল্পটা শুনতে পায়। আসলে চারপাশের যে কয়েকটা গ্রাম ছিল তারাই এই গোটা ঘটনা আমাদের গ্রামের মানুষদের বলেছিল। সেও আজ থেকে অনেক বছর আগেকার কথা। এখন তোমরা যা ভালো বোঝো তাই করো। তবে আমার মনে হয় ওই কুয়োর কাছাকাছি রাতের বেলা কেন, দিনের বেলাতেও যাওয়া ভালো নয়। যতবার ওর কাছে কেউ গেছে ততবার কিন্তু সেই নির্দিষ্ট অমাবস্যা ছাড়াই ওই কুয়োর মধ্যে থাকা সে ডেকে নিয়ে গেছে তাকে। ও চায় না কেউ তার ব্যাপারে বেশি জানুক, আর ওই কুয়োর কাছে যাক। তাই সাবধান শহরের বাবু, ওই কুয়োর কাছে যাবে না। এতক্ষণ ধরে চুপ করে রণজয় কথাগুলো শুনছিল। এমনকি নিতাই এর আগে কথাগুলো শুনলেও আরও একবার শুনছিল। এবার হারাধন চুপ করতেই রণজয় বলে উঠল, দেখুন, আপনি যে গল্পটা বললেন সেটা অনেক বছর আগেকার কথা। ওই জমিদার বাড়ি যদি এখন ধ্বংসস্তূপ হয়ে যায়, তার মানে এই গল্প আজ থেকে কম করে 200 বছর আগেকার। তখন এই গ্রাম লোকে ভর্তি ছিল।
তারপর আপনি বলছেন এই গ্রাম শ্মশানের মতো ফাঁকা হয়ে গেছিল। তারপরে ওই গ্রামে সেই অভিশাপ এখনো আছে নাকি? সেটাই তো আমি বিশ্বাস করতে ঠিক পারছি না। হারাধন যেন রণজয়ের দিকে তাকিয়েও তাকালেন না। তার চোখের দৃষ্টি আগের মতোই রইল। ফ্যাসফ্যাসে গলায় কাটা কাটা স্বরে বললেন, আগেও অনেকেই এসেছিল, শহরের বাবুরা এসেছিল ওই কুয়োটার ব্যাপারে জানতে। তাদের কাউকে কিন্তু আর ফিরে যেতে হয়নি। তাই সাবধান, আবার বলছি সাবধান। হারাধনের শেষের কথাগুলো কেমন যেন উদ্ভ্রান্তের মতো মনে হলো। রণজয় মনে মনে স্থির করে ফেলল ওই কুয়োটা অন্তত একবার তাকে দেখতেই হবে। হারাধনের কাছ থেকে বাড়ি ফিরে আসার সময় নিতাই আস্তে আস্তে বলে, সব কিছু তো শুনলেন বাবু, এরপরেও কি আবার ওখানে যেতে চাইবেন? সত্যি কথাটা বলতে গিয়েও হঠাৎ করেই কথাটা যেন গিলে ফেলল রণজয়। তার বদলে বলল, তোমরা যখন এত করে বলছো তখন না হয় ওইদিকে নাই বা গেলাম। গোটা গ্রামটা ঘুরে দেখি, দুদিন পর শহরে ফিরে যাব। শুধু শুধু বিপদের মধ্যে পা বাড়িয়ে কি লাভ? রণজয়ের কথায় নিতাই যেন খুশি হলো। খুশি মনে সেদিনের মতো গ্রামের এখানে ওখানে ঘুরে দেখিয়ে রণজয়কে নিয়ে বাড়ি ফিরল। এদিকে রণজয় মনে মনে স্থির করে রেখেছিল পরদিন সকালে বেরিয়ে গিয়ে পৌঁছবে সেই কুয়োর ভাঙা জমিদার বাড়ির কাছটায়। একা একাই যেতে হবে তাকে। তাই নিতাইকে কোনো একটা কথা বলে দেওয়া তখন যাবেক্ষণ। যেমন ভাবা তেমনভাবে পরদিনের সমস্ত ব্যাপারটা মনে মনে গুছিয়ে নিয়ে রণজয় ঘুমোতে গেল। তবে ঘুমের মধ্যে কিন্তু একটা অদ্ভুত স্বপ্ন দেখল সে। সকালে উঠে নিতাইকে বলল গ্রামের মধ্যে ঘুরে বেড়ানোর জন্য যাচ্ছে। গ্রামের অন্যদিকে একটা পুরনো মন্দির ছিল, সেই দিকটাতে যাওয়ার কথা বলতেই নিতাই আর তেমন কিছু বলল না। আসলে এর মধ্যে রণজয় এই ব্যাপারে আর কিছুই বলেনি। তাই যখন বুঝতে পারল নিতাই তার কথা বিশ্বাস করে নিয়েছে, তখন বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলল গ্রামের অন্যদিকে। যতদূর সম্ভব সেদিকেই সেই কুয়োটা আছে। একটা ব্যাপার কিন্তু রণজয়ের মাথার মধ্যে ঘুরছিল। বছরের একটা নির্দিষ্ট অমাবস্যায় যদি সেই অদ্ভুত আত্মা গ্রামের কোনো একজন মানুষকে ডেকে নিয়ে যায়, তাহলে হারাধন কেন বলল যে ওর কাছাকাছি কেউ যদি যায় তাহলে তারও বিপদ হতে পারে? ওই কুয়োতে যে থাকে সে কি করে বুঝতে পারে ওর কাছাকাছি কেউ এসেছে আর তারপরেই তার উপর আক্রমণ করে? এমনটা কি হওয়া সম্ভব? কিন্তু কুয়োটা নিজের চোখে না দেখা পর্যন্ত এর কোনো উত্তরই পাওয়া যাবে না, সেটা ভালোভাবেই বুঝতে পারে। আর এটাও বুঝতে পারে কুয়োটার ব্যাপারে ভালো করে আরও কিছু জানতে পারলে সেটা নিয়ে এবার নতুন কিছু লিখতে পারবে সে। মনের মধ্যে এসব ভাবতে ভাবতে গ্রামের শেষ বাড়িটা পেরিয়ে যখন ফাঁকা জায়গাটার মধ্যে গিয়ে নামে, তখন মধ্য দুপুর। একটু দূরে তাকালেই দেখা যায় একটা ধ্বংসস্তূপ। সেটাই বোধহয় পুরনো রাজবাড়ি। আর সেই রাজবাড়ি থেকে ডান হাতে সামান্য কিছুটা দূরেই রয়েছে একটা পরিত্যক্ত মাটির উপর বেশ খানিকটা কালো পাথর মতো দেখা যায়। তার গায়ে এখানে ওখানে শ্যাওলার গাছ। দূর থেকে কুয়োটাকে দেখতে পেয়েই রণজয়ের মধ্যে কেমন যেন একটা অদ্ভুত ভাব জাগে, যেন এই দিনের বেলাতেও তার গোটা শরীর একবার শিরশির করে ওঠে। এদিকটায় লোকজন কম। ভর দুপুরে এমন ফাঁকা একটা জায়গায় অত বড় ধ্বংসস্তূপের পাশে ভাঙাচোরা শতাব্দী প্রাচীন কুয়োটাকে দেখে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয় রণজয়ের মনের মধ্যে। একবার মনে হয় এই কুয়োটা যেন অতি সাধারণ কিছু নয়, কিন্তু পরক্ষণেই মনের সমস্ত চিন্তা ভাবনা ঝেড়ে ফেলে দিয়ে পায়ে পায়ে এগিয়ে যেতে থাকে কুয়োটার দিকে। এসব বোকার মতো চিন্তা ভাবনা কেন করছে সে? এখনকার দিনে আবার এসব হয় নাকি? না, ওই কুয়োটাতে হয়তো এমন কিছু একটা আছে যেটা গ্রামের লোকেরা বুঝতে পারছে না। কিন্তু তাই বলে এক পা করে পুরো ঠিক কুয়োটার কাছে এগিয়ে গিয়ে দাঁড়ায় রণজয় বন্দ্যোপাধ্যায়।
তারপর পুরনো ভেঙে পড়া কুয়োটার পাথরের গায়ের উপর আলতো করে একটা হাত রাখে সে। কি ভীষণ ঠান্ডা পাথরটা! মনে হচ্ছে যেন মাটির তলাকার কোনো এক গহ্বরের কোনো একটা পাথরের গায়ের উপর হাত রেখেছে। আর তার সাথে সাথেই একটা শব্দ শুনতে পায় সে, যেন জলের মধ্যে কেউ ছটফট করছে এমন একটা শব্দ। শব্দটা পেয়েই চারপাশে ঘুরে তাকিয়ে দেখে সে, কিন্তু কোথাও কিছুই দেখতে পায় না। একদিকে গ্রাম, অন্যদিকে সেই ভাঙা ধ্বংসস্তূপ। জল কোথায় আছে এখানে? যতদূর চোখ যায় কোথাও কোনো জল নেই। অথচ এত কিছুর মধ্যে হঠাৎ জল থাকলেও থাকতে পারে কি? কথাটা মনে হতেই সামনের দিকে একটু সামান্য ঝুঁকে নিচে তাকিয়েছে। যতটা এই দিনের আলোতে চোখ যায়, ওর ভেতরে এখানে ওখানে শ্যাওলা জমে রয়েছে। ওর গায়ের কালো পাথর কেমন যেন খয়েরি রঙের হয়ে গেছে এখানে ওখানে। একটা তীব্র সাথে ঠান্ডা ভাব যেন কুয়োর ভেতর থেকে বেরিয়ে আসছে। যতদূর দেখা যায় ততদূর পর্যন্ত আলাদা করে চোখে পড়ার মতো কিছুই নেই। তবে তারপরেই শুরু হয়েছে কালো অন্ধকার। সূর্যের আলো সেই অন্ধকার ভেদ করে ওর নিচে কোনো একটা অদ্ভুত কারণে যেন পৌঁছতে পারেনি। কারণটা অনেকটা চেষ্টা করেও বার করতে পারে না রণজয়। এমন একটা অদ্ভুত ব্যাপার দেখে একটু অবাকই হয় সে। কুয়োটার চারপাশে ঘুরতে ঘুরতে একসময় কুয়োটার গায়ে দুটো হাত রেখে পেছনের দিকে ঘুরে হেলান দিয়ে দাঁড়িয়ে সামনে ধ্বংসস্তূপের দিকে দেখছিল। এখানে একদিন একটা গোটা জমিদার বাড়ি দাঁড়িয়েছিল, আর এখন এখানে ওখানে ইট পাথরের পাজার মধ্যে না জানি কত সরীসৃপ আশ্রয় নিয়েছে। এসব ভাবতে ভাবতে খানিকটা অন্যমনস্ক হয়ে গিয়েছিল। ঠিক তখনই মনে হলো তার ঘাড়ের কাছটায় কি যেন একটা সুর সুর করছে। হঠাৎ করেই তার মনে হলো তার ঠিক পেছনে কুয়োর মাঝখানের শূন্যতার মধ্যে কিছু যেন একটা এসে দাঁড়িয়েছে। ব্যাপারটা মনে হতেই পেছনের দিকে চোখ রেখে তাকাতেই রণজয় অবাক হয়ে গেল। তার মনে হলো তার পেছনে কুয়োটার ঠিক মাঝখানে একটু আগেই কে যেন একটা দাঁড়িয়েছিল। সে পেছনে ঘুরে তাকাতেই নিচের একটা ঝাঁপ দিয়েছে সে। চকিতে নিচের দিকে তাকিয়ে জলের শব্দ শুনতে পেল। স্পষ্ট বুঝতে পারল একটু আগে কুয়োর জলের মধ্যে কেউ একটা ঝাঁপ দিয়ে পড়েছে, কিন্তু একটু আগে পর্যন্ত আশেপাশে সে কাউকেই দেখতে পায়নি। তাহলে এই সামান্য কয়েক মুহূর্তের মধ্যে কুয়োর মধ্যে থেকে উঠে এলো কে? আর এই কুয়োর গা যেমন পিছল তেমনই মাটি গাছপালায় ভরা। এই কুয়োর গা বেয়ে উঠে আসা সহজ কাজ তো নয়। তাহলে একটা অজানা ভয়ে রণজয়ের গোটা শরীর কেঁপে ওঠে একবার। বারবার মনে হয় হারাধনের কথাটা শোনা উচিত ছিল। গ্রামের এতগুলো মানুষ যখন তাকে বারণ করতে চেয়েছে, এমনকি নিতাইয়ের বাড়ি থেকে এখানে আসার পথে যে দু একজনের সাথে কুয়োটার ব্যাপারে সে কথা বলেছে, তাদের সবাই তাকে বাইরের লোক দেখে এই কুয়োর কাছাকাছি আসতে বারণ করেছে। কুয়োটার দিকে একবার ভীত চোখে তাকিয়ে যেন একটু তাড়াহুড়ো করেই গ্রামের দিকে পা বাড়ালো সে। বারবার মনে হচ্ছিল আরও একবার পেছনের দিকে তাকালে দেখতে পাবে কুয়োটার ভাঙা পাথরের গায়ে কিছু একটা উঠে এসে তাকিয়ে আছে রণজয়ের দিকেই। নিতাইয়ের বাড়িতে ফিরে কিন্তু নিতাইকে সমস্ত বিষয়ে আর কিছুই বলল না রণজয়। শরীরটা একটু খারাপ বলে নিজের ঘরে গিয়ে বসে রইল। বারবার ভাবতে লাগলো এই দিনের আলোতে ওই কুয়োর মধ্যে সে তাহলে কাকে দেখতে পেল। জলের মধ্যে কিছু একটা ঝাঁপ দিয়ে পড়ার শব্দ সে স্পষ্ট শুনতে পেয়েছে। এমন নয় তো ওই কুয়োর ভেতরে কেউ একটা থাকে, তারপর বছরের একটা নির্দিষ্ট দিনে এসে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। কিন্তু কুয়োর মধ্যে কোনো মানুষ থাকবে কি করে? নিজের মনকে বারবার যত যুক্তি দিয়ে সে বোঝানোর চেষ্টা করুক না কেন, তার নিজের যুক্তি নিজের কাছেই বারবার খণ্ডিত হয়ে যাচ্ছিল। একসময় সমস্ত ব্যাপারটা মাথা থেকে বার করে দেওয়ার জন্য না খেয়ে ঘুমিয়ে পড়ল সে।
ঘুমটা যখন ভাঙল তখন সন্ধে হয়ে এসেছে। কাল রাতে ঘুমোতে ঘুমোতে দেখা স্বপ্নটা আজ দুপুরবেলাতেও সে দেখেছে। একটা অন্ধকার ঘর, চারপাশে কোথাও সামান্য একটু আলোও নেই। চারপাশটা কেমন যেন প্রচণ্ড রকমের ঠান্ডা, আর সেই ঠান্ডা ঘরের মধ্যে সে একা যেন আটকে পড়ে গেছে। চারিদিকে যতদূর দৌড়ে যায় তত দূরে কোথাও কিচ্ছু নেই। স্বপ্নের মধ্যে চিৎকার করা যায় না, কিন্তু তবুও সে স্পষ্ট বুঝতে পারছে এখানে চিৎকার করলে তার শব্দ চারপাশের অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেয়ে এসে তার গায়েই লাগবে। পায়ের তলাটা সামান্য ভিজে, একটা নরম মাটিতে পা ডুবিয়ে দিলে যেমন মনে হয় খানিকটা তেমনই। একটু পরেই দুটো পা আস্তে আস্তে মাটিতে বসে যেতে শুরু করবে। তাই বেশিক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকা যায় না, কিন্তু যেদিকেই এগিয়ে যায় সেদিকেই নিশ্ছিদ্র অন্ধকার। আর সেই অন্ধকারের মধ্যে থেকে একটা অদ্ভুত হাসি বারবার ভেসে আসে, কিন্তু কে হাসছে সেটা আর বোঝা যায় না। আর বারবার মনে হয় তার দুটো পা বেয়ে কি যেন উপরের দিকে উঠতে শুরু করেছে। একসময় মনে হয় সেগুলো কোনো পোকা, হাজার হাজার লক্ষ লক্ষ পোকা তার পা বেয়ে উঠছে। আবার যেন মনে হয় সেগুলো অন্য কিছু, পোকা নয়। অন্ধকারের মধ্যে অন্ধের মতো দৌড়তে দৌড়তে বেশ খানিকটা এগিয়ে গিয়ে সেই পিচ্ছিল কাদা জায়গাটার মধ্যে উল্টে পড়ে যায় সে। আর ঠিক তখনই বুঝতে পারে তার ঠিক মুখের কাছে এসে দাঁড়িয়েছে একটা মুখ। সেই মুখটায় দুটো লাল চোখ আর দুপাটি সাদা ঝকঝকে দাঁত। ঘুম ভাঙতেই ধর্মর করে উঠে বসে রণজয়। বাইরে একটা কথাবার্তা শুনতে পায়। নিতাই গ্রামের কারোর সঙ্গে যেন কথা বলছে। রণজয়কে বেরিয়ে আসতে দেখে নিতাই এগিয়ে এসে বলে, আপনি আজ দুপুরের দিকে ওই কুয়োর কাছে গিয়েছিলেন? রণজয় সামনে লোকটার দিকে তাকাতেই বুঝতে পারে এই লোকটাকেই সে দুপুরে কুয়োর কাছে যাওয়ার সময় দেখেছিল। তাহলে বোধহয় সেই কথাটা নিতাইকে সে বলতে এসেছে। রণজয়কে চুপ করে থাকতে দেখে নিতাই বলে, কাজটা কিন্তু ভালো করলেন না। এতবার করে বারণ করলাম, শুনলেন না তো? এবার যা হবে তার সমস্ত দায় কিন্তু আপনার। আমি কিছু জানি না। নিতাই হতাশ মুখে ঘরের ভেতরে ঢুকে গেল। লোকটাও কেমন যেন একটা অদ্ভুত ভঙ্গিতে একবার তাকিয়ে বাড়ির বাইরের পথে পা বাড়ালো। রণজয় বুঝতে পারল একটা বড্ড বড় ভুল হয়ে গেছে। অতিরিক্ত কৌতূহলের বশে সে এমন কিছু করে ফেলেছে তার মাসুল তাকে না জীবন দিয়ে দিতে হয়। মনে মনে স্থির করল আর নয়, আজ রাতটা কোনো রকমে এখানে কাটিয়ে কাল সকালে এখান থেকে শহরে ফিরে যেতে হবে। ইতিহাস নিয়ে ঘাঁটতে ঘাঁটতে আর বিভিন্ন জায়গার অলৌকিক ঘটনা নিয়ে চর্চা করতে করতে রণজয় জানে মাঝে মাঝে অনেক জায়গায় এমন কিছু ব্যাপার ঘটে যেগুলো অতি স্বাভাবিক নয়। আর কুয়োটাও বোধ হয় তেমনই কিছু একটা। গভীর একটা কালো রাত নেমে আসে বিজয়গড়ের বুকে। গোটা গ্রামের মানুষ যেন মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায় ঘুমের মধ্যেই। তাদের শরীরে আগুন লাগলেও বোধ হয় তাদের ঘুম এখন আর ভাঙবে না। গোটা জীবন্ত শরীর আগুনে পুড়তে পুড়তে ছাই হয়ে গেলেও বোধ হয় বন্ধ চোখের পাতা খুলবে না। গোটা গ্রামের মাথায় একটা কালো ছায়া যেন বারবার চক্কর দিতে থাকে, আর মাঝে মাঝে ভেসে আসতে থাকে একটা প্যাঁচার ডাক। আগের দিন রাতেও শুনতে পাওয়া শিয়ালগুলো যেন হঠাৎ করে চুপ করে গেছে, যেন কোনো কিছুর একটা অপেক্ষা করে রয়েছে জঙ্গলের মধ্যে কয়েকটা হিংস্র প্রাণী। আর অপেক্ষা করে রয়েছে একটা কেউ, যার অপেক্ষা কোনো দিনও মিটবে না। রণজয়ের ঘুমটা যখন ভাঙে তখন সে দেখতে পায় সে এসে দাঁড়িয়েছে সেই কুয়োটা থেকে মাত্র কয়েক পা দূরে। কিন্তু সে তো ঘুমিয়েছিল তার ঘরে, তার বিছানার উপরে। তাছাড়া ঘরের দরজাটা নিজের হাতে সে বন্ধ করে দিয়েছিল। তারপর সেখানে এলো কি করে? আর এখানে সে যে এসেছে সেই ব্যাপারটা তার মনে নেই কেন সামান্য? রণজয় বুঝতে পারে তার খালি পা
ভেজা মাটির উপর এসে দাঁড়ানোর জন্য পায়ের তলাটা কেমন যেন ঠান্ডা লাগছে। ঘুমোতে যাওয়ার আগে বিছানার একপাশে জুতোটা খুলে রেখেছিল মনে পড়ছে, কিন্তু এখন আর সবথেকে বড় প্রশ্ন হলো সে এখানে এলো কি করে? কখনই বা এলো সে? তাহলে কি কেউ ঘুমের মধ্যে তাকে এখানে এনে দাঁড় করিয়ে দিয়েছে? কিন্তু সেটাই বা কি করে হয়? তার ঘুম তো এত গভীর নয়। ব্যাপারটা বুঝতে পারার সাথে সাথেই প্রথমবারের মতো সেই অদ্ভুত গন্ধটা পেল। একটা মৃতদেহ কয়েকদিন ধরে একটা বন্ধ জায়গার মধ্যে রেখে দিলে যেমন একটা গন্ধ বেরিয়ে আসে, ঠিক তেমনই গন্ধ। আর তার সাথে তার কানে প্রথমবারের মতো এসে ঢুকল সেই হাসিটা। এই হাসিটা সে এর আগেও শুনেছে, কিন্তু কোথায় যে শুনেছে সেটা সে মনে করতে পারল না। একটা ভয়ার্ত চোখে সামনে ভাঙা কুয়োটার দিকে অন্ধকারের মধ্যে তাকালো সে, আর তখনই বুঝতে পারল ওটা থেকে বেরিয়ে আসছে একটা মাথা। একটা কালো মাথা কুয়োটা থেকে বেরিয়ে আসার পরে তার পিছু পিছু বেরিয়ে এলো একটা গোটা শরীর, আর সেই শরীরের চারপাশে লম্বা লম্বা মাথার চুলগুলো হাওয়ায় উঠছে যেন। ছায়ামূর্তিটা কুয়োটা থেকে বাইরে বেরিয়ে আসতে গন্ধটা বাড়তে লাগলো, আর তার সাথে দূরে কোথাও যেন একটা রাত জাগা প্যাঁচা ডেকে উঠল। মূর্তিটা কিন্তু পূর্ব থেকে বেরিয়ে মাটির উপর অদ্ভুতভাবে চার পায়ে উঠে বুকে হেঁটে এগিয়ে আসতে লাগলো রণজয়ের দিকে, কিন্তু তার তখন সরে যাওয়ার মতো ক্ষমতা নেই। তার দুটো পা যেন মাটির সাথে কেউ গেঁথে দিয়েছে। একবার চেষ্টা করলো রণজয় এখান থেকে দৌড়ে গ্রামের দিকে চলে যেতে, কিন্তু সেটা আর হয়ে উঠল না। তার আগেই তার পা দিয়ে উঠতে শুরু করেছে কিছু একটা যেন। তখনই হঠাৎ করে সমস্ত কিছু মনে পড়ে গেল তার স্বপ্নের। সেই হাসিটা সে শুনেছে, আর স্বপ্নেই সেই অদ্ভুত ব্যাপারটা লক্ষ্য করেছিল যে তার পা বেয়ে কিছু একটা উঠে আসছিল। অনেক কষ্টে নিচের দিকে তাকাতে অন্ধকারের মধ্যে কিছুই দেখতে পেল না। বুঝতে পারল তার পা বেয়ে যেটা উঠে আসছে সেটা কোনো পোকা নয়, যেন হাজার হাজার শক্ত মাথার চুল তার দুটো পা ঘিরে উঠতে শুরু করেছে। একটা চিৎকার বেরিয়ে আসলো রণজয়ের মুখ থেকে, কিন্তু তার আগেই চুলগুলো তার পা বেয়ে উঠতে উঠতে কোমর পর্যন্ত চলে এসেছে। হঠাৎ করেই একটা ব্যাপার দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল রণজয়ের কাছে। কুয়োর মধ্যে যে থাকে সে আসলে আর অন্য কেউ নয়, সেই দামিনীর অতৃপ্ত আত্মা। সে স্বপ্নের মধ্যে তার পরবর্তী শিকারকে জানান দিয়ে যায়, আর রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখিয়েই টেনে আনে তাকে। গোটা গ্রাম তার কিছুই জানতে পারে না, আর বোধহয় তার শরীরটা পড়ে থাকে ওই কুয়োর ভেতরে। তাই গোটা গ্রাম ভাবে একটা গোটা মানুষ হাওয়ায় মিলিয়ে গেছে। সমস্যাটা বুঝতে পারলেও রণজয়ের আর কিছুই করার থাকে না। তার গোটা শরীরটা তখন একটা অদ্ভুত টানে এগিয়ে যেতে থাকে কুয়োটার দিকে। অনেক কষ্টে একবার পেছনে ফিরে বিজয়গড়ের দিকে তাকায় রণজয়, আর তারপরেই বুঝতে পারে সেই চুলের টানে তার গোটা শরীরটা একবার শূন্যে লাফিয়ে উঠে ধীরে ধীরে নেমে যাচ্ছে কুয়োর ভেতরে। শেষবারের মতো একটা চিৎকার করার চেষ্টা করে রণজয়, কিন্তু বুঝতে পারে তার চিৎকারটা ঠান্ডা দেওয়ালে ধাক্কা খেয়ে তার দিকেই ফিরে আসছে বারবার। মাথার ভেতরটা ঝিমঝিম করতে করতে একসময় দুটো চোখ বুজে যায়। পরদিন সকালে উঠে রণজয়কে দেখতে না পেয়ে নিতাইয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। গোটা গ্রামের লোককে সমস্তটা জানিয়ে গ্রামের এখানে ওখানে তাকে খুঁজতে থাকে, কিন্তু দুপুর হয়ে যাওয়ার পরেও যখন তাকে খুঁজে পাওয়া যায় না, তখন সবাই কেমন যেন নিশ্চিন্তভাবে ধরে নেয় ওই কুয়োটা তাকে টেনে নিয়ে গেছে। সবাই মিলে ওর কাছে এসে দাঁড়ায়। ঠিক তখনই কুয়ো থেকে কয়েক হাত দূরে মাটির উপর একটা জিনিস পড়ে থাকতে দেখে। তারপর আস্তে আস্তে এগিয়ে এসে সেটা হাতে তুলে নিতেই বুঝতে পারে সেটা আর কিছুই নয়, রণজয়ের গলার একটা চেন। এই চেনটা রণজয়ের গলায় পড়ে থাকতে সে দেখেছে। সেটা হাতে নিয়ে নিতাইয়ের বুকের ভেতরটা সেই কুয়োটার দিকে তাকিয়ে আরও একবার কেঁপে ওঠে। কুয়োটা যেন একটা মস্ত হা করে দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে। এক্ষুনি যদি তার মধ্যে কিছু একটা গিয়ে পড়ে
তাহলে সেটাও গিলে নেবে। ভয়ার্ত আর ব্যর্থ চোখে কুয়োটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর নিতাই বাড়ি ফিরতে থাকে। গ্রামের সমস্ত লোক বুঝতে পারে আরও একটা জীবন গেল ওই কুয়োর ভেতরে, কিন্তু এই অভিশাপ থেকে তাদের মুক্তি নেই। অনেক বছর আগে এই গ্রামের এই মানুষদের করা এক চরম কাজের শাস্তি তারা পাচ্ছে আজও। এভাবে যে আর কতদিন পেতে হবে তা তাদের জানা নেই।